আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতি পদ নিয়ে বেশ ঝামেলায় পড়েছে বর্তমান বিএনপি সরকার। একটি ত্রিমুখী লড়াই, একটি ত্রিভুজ সংকট, যা কিনা সরকারের অস্তিত্ব নিয়ে টান দিতে পারে। সংকটগুলো আগে বলে নেই। প্রথম সংকট হলো, আমরা সবাই জানি বা আন্দাজ করি, বিএনপি সরকারের সঙ্গে সরকার গঠনের আগে যে লন্ডন বৈঠক হয়েছিল, সেখানে নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি সমঝোতা হয়েছিল এবং সেই সমঝোতা জামাত এবং এনসিপি তারা এতে রাজি হয়েছিল। মূলত বিএনপির সঙ্গে সমঝোতা করাটা জামাত এবং এনসিপি প্রাথমিকভাবে মেনে নিতে চায়নি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অনেকটা ঝুঁকি নিয়ে হয়তো বিএনপি এবং জামাতকে রাজি করিয়েছিলেন। এই কারণে কি হলো, লন্ডন থেকে যখন তিনি ফিরে এলেন, সঙ্গে সঙ্গে এনসিপি এবং জামাত এটাকে রিভোল্ট করলো যে একটি দলের প্রধানের সঙ্গে একেবারে লন্ডনে গিয়ে দেখা করতে হবে কেন, ইত্যাদি ইত্যাদি নানা রকম বিষয়। কিন্তু পরবর্তীতে সামহাও তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বাস করেছেন, বিশ্বাস করতে বাধ্য হয়েছেন, অথবা তাকে নির্ভর করেছেন, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে স্বভাবস্বরূপ মার্কেটিং যে ক্যাপাবিলিটি, সেই মার্কেটিং ক্যাপাবিলিটি দ্বারা এই দুটো রাজনৈতিক দলকে তিনি ঠান্ডা করতে সামর্থ্য হয়েছেন। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জনাব তারেক রহমানের যে বৈঠক, সেই বৈঠকে কি কি আলোচনা হতে পারে? এক নম্বর আলোচনা যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দেওয়া হবে, হতে পারে এটা। এখন একটি অলংকারিক যে রাষ্ট্রপতির পদ, এই পদে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো অবস্থাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। অনেকটা পাকিস্তানের যে রাষ্ট্রপতির পদ রয়েছে, ঠিক এইরকম একটা কাছাকাছি যদি তাকে ক্ষমতা দেওয়া হয় এবং সেইভাবে তার সঙ্গে, অর্থাৎ তারেক রহমান সাহেবের সঙ্গে তার একটা সমঝোতা হতে পারে। ২ নম্বর হলো যে তারেক রহমান সাহেবের যে সরকার, সেই সরকার একটা জাতীয় সরকার হতে পারে এবং সেই সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা বিশ্বস্ত লোকজন রয়েছেন, সেই বিশ্বস্ত লোকজন তাদেরকে প্রোভাইড করতে হবে। তো সেক্ষেত্রে তার কিচেন ক্যাবিনেটের যারা লোকজন ছিলেন, বিশেষ করে ধরেন লামিয়া মোর্শেদ, তারপর আদিলুর রহমান শুভ্র, এই যে এখন যিনি আছেন খলিলুর রহমান, তিনি, আরও যারা ছিলেন কয়েকজন, ফাইজুল কবির খান, তারা টেকনোক্র্যাট কোঠায় বিএনপির মন্ত্রী পরিষদে স্থান পাবেন, এই ধরনের একটা কথা হতে পারে। অথবা জামাতের কিছু লোক, এনসিপির কিছু লোক, তাদেরকে বিএনপি প্রোভাইড করবে বিভিন্নভাবে, এবং এইগুলো একেবারে সাধারণ কথা, এগুলো হতেই পারে। ২ নম্বর হলো যে জুলাই সনদ যেভাবে রচিত হবে সেইভাবে বাস্তবায়িত হবে এবং সেখানের মূল ধারাগুলো যে এটিকে একটি বিপ্লব হিসেবে স্বীকৃতি দেওয়া, যে থিম এবং যে সকল বিষয়ে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যে অ্যামেন্ডমেন্টগুলো করতে বলা হয়েছে, যেগুলোতে দায়মুক্তি দেওয়া হয়েছে, সেগুলোর ব্যাপারে বিএনপি শতভাগ রাজি থাকবে। তারপর যেটি হবে সেটি হলো এই যে গণভোট অনুযায়ী সংবিধান সংশোধন হবে, সংবিধান পুনর্লিখন হবে বা সংশোধন হবে। এরপর সংসদের দুটো কক্ষ, উচ্চ কক্ষ, নিম্নকক্ষ, এটা হবে। এই বিষয়গুলো লন্ডন বৈঠকে আলোচিত হয়েছে, এরকমই ধারণা করা হয়। এবং তার প্রেক্ষিতে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে নির্বাচন দিয়েছেন, যে নির্বাচন নিয়ে বিএনপি নির্বাচনের আগের দিন পর্যন্ত সন্দিহান ছিল, তো বিএনপি তার প্রেক্ষিতে যখন ক্ষমতায় এলো, ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে যে ঘটনাগুলো ঘটে গেল এত দ্রুত, এবং যেগুলো ঘটবে তা অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেছিলেন এখন বিএনপি যা করছে এইরকমই বিএনপি করবে, অনেকে বলেছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পরিস্থিতির কারণে হোক, অনভিজ্ঞতার কারণে হোক, দেশি বিদেশি চাপের কারণে হোক, অথবা বিএনপিকে তিনি অতিমাত্রায় মহব্বত করেছেন সেই কারণে হোক, তিনি বিএনপির হাতে আসলে ক্ষমতাটা দিতে চেয়েছিলেন। তো সেই ক্ষমতা পাওয়ার পর বিএনপির যে নতুন সরকার,
অনেকগুলো বিষয় তারা ঐক্যমত্য পোষণ করেছে। কিন্তু ওই যে জামাত, এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সকল অলিগার ছিলেন, তার জামানাতে যে সকল কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন, ওই সময়টাতে যারা সুবিধাভোগী ছিলেন তাদেরকে প্রোভাইড করার মতো একটা সিঙ্গেল জিনিস এখনো পর্যন্ত করা হয়নি। তার ফলে কি হলো? তার ফলে যেটা হলো যে ক্রমশ এনসিপির সঙ্গে, জামাতের সঙ্গে, বিএনপির সঙ্গে, ডক্টর ইউনূসের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং সেই দূরত্বটা এখন একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এটি গেল এক। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই রাষ্ট্রপতি পদে ফিরে আসা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা, এটি এখন অনেকটা আসমানের চাঁদ তারা হয়ে গেছে। দ্বিতীয় বিষয় হলো বিএনপির ভিতরের এক শ্রেণীর বেশিরভাগ লোক তারা কারণই খুঁজে পাচ্ছেন না যে কেন আওয়ামী লীগ জমানাতে যিনি রাষ্ট্রপতি ছিলেন বা আওয়ামী লীগের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যাকে জামাতের লোক, এনসিপির লোক একেবারেই দেখতে পারেন না এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারেই পছন্দ করেন না, আমেরিকান লবিও পছন্দ করছে না, সেই মানুষটিকে রাষ্ট্রপতির পদে রেখে বিএনপি লাভ কি হচ্ছে? বিএনপি কেন তার রাজনৈতিক যারা মিত্র, দীর্ঘদিনের মিত্র, এখন যাদেরকে মামু বানানো হয়েছে, আমি এবং মামুদের সরকার, যাদেরকে ছায়া বিরোধী দল, যাদেরকে গৃহপালিত বিরোধী দল ভার্সন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করে সরকারকে টিকিয়ে রাখা হয়েছে, যাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেন, ফল ইঞ্জিনিয়ারিং বলেন, যে সকল দুর্নাম বদনাম হয়েছে, যারা দে দ্য পার্ট অফ ইট, যাদের সম্মিলিত যে ম্যাটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের ফলে সরকার, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে, যার ফলে বিএনপি ক্ষমতায় এসেছে। কাজেই তাদেরকে ক্ষুব্ধ করে, তাদেরকে অপমানিত করে, তাদেরকে লাঞ্ছিত করে, তাদের মনে কষ্ট দিয়ে কোন স্বার্থে, কোন ক্যাটাগরিতে, কোন উদ্দেশ্যে বর্তমান রাষ্ট্রপতিকে বহাল রাখা হয়েছে, এটা বিএনপির লোকজন প্রশ্ন করছে দলের শীর্ষ নেতৃত্বকে। দ্বিতীয়ত হলো তাদের প্রশ্ন যে আমরা এই যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তাকে যে সরাতে পারছি না বা সরাচ্ছি না, এটা কি আমাদের ইচ্ছায়, নাকি এখানে তৃতীয় পক্ষ আছে, চতুর্থ পক্ষ আছে, ভারত আছে, দিল্লি আছে, এখানে সেনাবাহিনী আছে? তাহলে কি তারেক রহমান সাহেব স্বাধীন নন? এই রাষ্ট্রপতি তাদের জন্য কি ভালো হবে না মন্দ হবে? এই একটা গ্রুপ যারা বিএনপির মধ্যে চিন্তা ভাবনা করেন, তারা চিন্তা ভাবনা করছেন। আরেকটি যারা বিএনপির আবেগপ্রবণ গ্রুপ, তাদের বক্তব্য হলো যে এই দলে সারাটা জীবন এই দলের পিছনে শেষ করে দিয়েছেন। এরকম অনেক শীর্ষ নেতৃত্ব রয়েছেন যাদেরকে জীবন সানিয়ে এসে রাষ্ট্রপতি পদে দিলে সর্বাঙ্গীন সুন্দর হবে, দেখতে ভালো লাগবে, নেতাকর্মীরা আনন্দ পাবে। এক্ষেত্রে সবার আগে নাম আসছে মির্জা ফখরুল সাহেব, যে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হোক। কেউ ডক্টর মঈন খান, কেউ নজরুল ইসলাম খান, তাদের নামও বলছেন। কেউ আবার গয়েশ্বর রায়, তার নামও বলছেন যে ঠিক আছে, আমাদের দেশে কখনো একজন হিন্দু কমিউনিটির লোক রাষ্ট্রপতি হননি, তো তাকে যদি রাষ্ট্রপতি করা হয় সরকার একটা উদার হবে। ভারতে যেমন এখন হরিজন সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি করা হয়েছে, এটি ভারতের একটা উদার গণতান্ত্রিক যে রীতি, সেই রীতির প্রতি সম্মান। এপিজে আব্দুল কালাম সাহেবকে করা হয়েছে, মুসলমান ধর্মাবলম্বী একজন বিজ্ঞানীকে করা হয়েছে, এটা উদারনৈতিক গণতন্ত্র। সেক্ষেত্রে গয়েশ্বরচন্দ্র রায়, তার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, প্লাস সে যদি রাষ্ট্রপতির বাইরে থাকে, এই মাঝে মধ্যে ফুটফাট করে সে অনেক সত্য কথা বলে ফেলে, তাকে বলা হয় রয়ের 1 নম্বর লোক, দিল্লির 1 নম্বর লোক, হোয়াট এভার মেবি, তাকে যদি রাষ্ট্রপতি পদে বসানো হয়, তাহলে হিন্দু কমিউনিটি, পশ্চিমবঙ্গ, দিল্লি, দলের যারা নেতাকর্মী, তার সঙ্গে তার যে দীর্ঘ সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। এভাবে অনেকের নাম আসছে এবং বিএনপির যারা আবেগপ্রবণ নেতাকর্মী, তারা আশা করছে যে কেন আমরা আমাদের এরকম একটা গুরুত্বপূর্ণ পদ, অলংকারিক পদ, সেখানে আমাদের নিজেদের লোক না বসিয়ে কেন আমরা জনাব শাহাবুদ্দিন চুপ্পু তাকে রাখব? এই যে একটা বক্তব্য। এখন এই যে 3টি সমস্যা, চুপ্পু সাহেবকে নিয়ে সমস্যা,
মির্জা ফখরুল বা গয়েশ্বরচন্দ্র বাবু রায় তাদেরকে এখানে নিয়োগ দেওয়া দুটো সমস্যা। ৩ নম্বর সমস্যা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে নিয়োগ না দেওয়া। এই ৩টি সমস্যা এবং রাষ্ট্রপতি পদ, এটি নিয়ে বিএনপি যে সমস্যায় পড়েছে এটিকে আপনি ত্রিশঙ্কু সমস্যা বলতে পারেন, ত্রিমাত্রিক সমস্যা বলতে পারেন, এটিকে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল বলতে পারেন, যা কিনা সরকারের সমস্ত কাজকর্মকে স্টপ করে দিচ্ছে। ওখানে জনাব চুপ্পু আছেন, তিনিও যে খুব সুখে আছেন, নট লাইক দ্যাট। এই কারণে আসলে মানুষ আনসার্টেনিটি থাকতে পারে না। যদি সরকার বলতো যে না, জনাব চুপ্পু সাহেবের যে মেয়াদ আছে সেই মেয়াদ পর্যন্ত তিনি থাকবেন, আমরা এখানে আপাতত পরিবর্তন করতে চাচ্ছি না, তাহলে বেচারা সুখে শান্তিতে থাকতে পারতেন। কিন্তু প্রতিটা মুহূর্তে জনাব চুপ্পু সাহেবও কিন্তু সেখানে এক ধরনের মানসিক যন্ত্রণার মধ্যে সেখানে রয়েছেন। আবার অন্যদিকে এখন চুপ্পু সাহেব অনেকটা যাকে বলে গৃহহারা, অনেকটা কুলহারা মানে মানুষের রূপান্তরিত হয়েছে। আওয়ামী লীগের লোকজন বিভিন্ন কারণে মানে যখনই সুযোগ পাবে চুপ্পু সাহেবকে ছেড়ে দেবে না আওয়ামী লীগের লোকজন, একটা একেবারে শতভাগ নিশ্চিত থাকতে পারেন। অন্যদিকে তিনি যে উপকার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনি না হলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠিত হতো না। ইভেন তিনি পদত্যাগ করলে, তিনি পালিয়ে গেলে, তিনি যদি দাঁড়িয়ে থাকতেন যে আমি মরে যাব, এই কাজগুলো আমি করতে দেব না, তিনি যদি বলতেন শেখ হাসিনার পদত্যাগপত্র আগে আমাকে দেখাও, আমি এই পদত্যাগপত্র দেখব, সাইন করব, ফাইলের মধ্যে ঢুকবে, রেকর্ড হবে তারপর। কিন্তু তিনি ওই সময়টিতে কোনো কিছু করেননি, না করে অন গুড ফেথ, গুড ট্রাস্টে জাতির আবেগকে, আন্দোলনের ফলকে তিনি সম্মান করেছেন। এর বাইরে যতটুকু আমি শুনেছি সেটি হলো এই যে ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে ডক্টরিন অফ নেসেসিটি যে থিওরিটি, এই থিওরিটি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি এই ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান এবং অন্যান্য যারা লোকজন আছেন তাদেরকে দিয়েছেন। তো তিনি বুদ্ধিটা দিয়েছেন, কিন্তু সেই বুদ্ধিটি যারা আইনঙ্গনের লোক তারা কার্যকরভাবে করতে পারেনি। ফলে ১০৬ অনুচ্ছেদ ব্যবহার করা হয়েছে, উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু এটার যে ডকুমেন্টারি এভিডেন্স সেটি সুপ্রিম কোর্টে পাওয়া যাচ্ছে বলে আমি এখনো শুনতে পাইনি। অধিকাংশ সাবেক প্রধান বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি যারা এই ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী এই কর্মকাণ্ড অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে গঠন, এই গঠন প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছেন, এটা নিয়ে নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে। এর কারণ হলো ওই সময়টিতে বিচারপতিরা, বেশিরভাগ সিনিয়র বিচারপতিরা, অনেকেই এমনকি অ্যাপিলেট ডিভিশন ছাড়া হাইকোর্টের বিচারপতিরা ওই সময়টাতে হাইকোর্টে ছিলেন। তো কাজেই এগুলি নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, এগুলি নিয়ে নানা রকম তর্ক এবং বিতর্ক তৈরি হচ্ছে, এবং এই বিতর্ক সমাধান না করে বিএনপি কার্ড বিতরণ করছে। আবার সেই কার্ড নিয়ে অমির রহমান পিয়াল সে যে গান রচনা করেছে, বায়োস্কোপ, তো আইলো তারেক জিয়া সবার ভাইয়া, সে যে অসাধারণ রিদম, ভাইয়া কার্ড বেচে। তো এই যে ভাইয়া কার্ড বেচে বা কার্ড বিক্রি করে, এগুলো নিয়ে যে বায়োস্কোপ তৈরি করেছে বা গানের যে রিদম, এটা নিয়ে টিকটক হচ্ছে, এবং এটা এখন মানুষের এত রিদম, এত মানে এটা নিয়ে মানুষ খেলছে। তারেক রহমান সাহেবকে একটা বিখ্যাত কথা আমি লিকওয়ানের মুখে শুনেছি, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী, অর্থাৎ যখন কোনো একজন সরকার প্রধানকে, পাওয়ারফুল মানুষকে মকারির মধ্যে ফেলে দেওয়া হয়, তুচ্ছ তাচ্ছিল্যের মধ্যে ফেলে দেওয়া হয়, তার রাজনীতির ক্যারিয়ার শেষ, এবং তার দ্বারা আর কখনো প্রশাসনিক কর্মকাণ্ড চালানো সম্ভব নয়। আমাদের এই সময়টাতে দুজন মানুষ রীতিমতো মকারিতে পড়ে গেছেন, তিনজন। এক নম্বর হলো শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এখন তাকে নিয়ে লাইভ টেলিকাস্ট হচ্ছে, পোলাপান তাকে নিয়ে সেলফি তুলছে, তাকে সামনে রেখে, তাকে অনুকরণ করে তারই সামনে তাকে নিয়ে ঠাট্টা করছে, এই কেমন আছো, ভালো আছো তো, তার সামনে। মানে শিক্ষামন্ত্রী যাচ্ছেন, কয়েকটা মেয়ে ছেলে দাঁড়িয়ে তাকে মকারি করছে,
এবং যেমন খুশি তেমন সাজের মতো আচরণ করতে চেয়েছে। তিনি হাঁটছেন, ছোট ছোট বাচ্চা প্রাইমারি ছেলেরা তাকে নিয়ে সেলফি তুলছে। ইটস এ মকারি। এটা সম্মান প্রদর্শন নয়, এটা আকর্ষণ নয়। সিমিলারলি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে নিয়েও মকারি হচ্ছে। এই যে একটা বায়োস্কোপ, অমির রহমান পিয়ালের একটা বায়োস্কোপ, এটাকে নিয়ে যত লক্ষ লক্ষ টিকটক এবং শত শত কোটিবার এই টিকটকগুলো যেভাবে মানুষ দেখছে, যেভাবে তার প্রতিটা জিনিস, তার সরকারের কর্মকাণ্ড যেভাবে সমালোচনা করছে, এটা আমার জানা মতে এই সমসাময়িক দুনিয়াতে অন্য কোনো সরকার প্রধানকে নিয়ে এই মকারি হয়নি, সেটি তাকে নিয়ে হচ্ছে। ফলে কি হলো দেখেন, তার দপ্তরের তার, লাল টেলিফোনের তার কেটে ফেলা হচ্ছে। তার সামনে যে কোনো লোক এসে গাড়িতে সামনে বসে পড়তে পারছে। তাকে নিয়ে একটা ছোট শিশু, তারাও মকারি করছে প্রধানমন্ত্রীকে নিয়ে, তার সাথে ছবি তুলবে, তার জন্য ফুল আনবে এবং তার সামনে দাঁড়িয়ে কেউ খালেদা জিয়া হওয়ার চেষ্টা করছে, কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হওয়ার চেষ্টা করছে। ইটস এ মকারি। মানে মনে হচ্ছে একটা শিশু যে শিশুসুলভ আচরণ করছে, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেজে সাফারি স্যুট পরে কালো চশমা দিয়ে তার ছেলের সামনে, বর্তমান প্রধানমন্ত্রীর সামনে শিশুসুলভ আচরণ করছে, বালখিল্য করছে। এটা প্রধানমন্ত্রী পছন্দ করছেন, মানে তিনি বালখিল্য পছন্দ করছেন। ইটস এ মকারি। প্রধানমন্ত্রীর রুচি, চিন্তা, চেতনাকে ওই পর্যায়ে সাধারণ মানুষ নিয়ে আসছে। এরকম সেম দৃশ্য আপনি ইন্দিরা গান্ধীর জীবনে দেখাতে পারবেন না, সেম দৃশ্য আপনি রাজীব গান্ধীকে দেখাতে পারবেন না, নেহরুকে দেখাতে পারবেন না, কিন্তু এই ধরনের দৃশ্য আপনি মোদিকে দেখাতে পারবেন। সেদিন দেখলাম পরোটা দিয়ে গোবর খাচ্ছে এক লোক। প্রধানমন্ত্রী মোদিকে খুশি করার জন্য সে গোবর দিয়ে পরোটা খাচ্ছে এবং সেটা ভাইরাল হয়ে গেছে। এখন ভারতে যে ককরোচ মুভমেন্ট, তেলাপোকা মুভমেন্ট, এটি সরকারকে মকারি করা হচ্ছে। ঠিক একইভাবে এই যে দুজন মন্ত্রীকে বললাম, শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী, এরপরে রবিউল মন্ত্রী, মানে যিনি যোগাযোগ মন্ত্রী, তাকে নিয়ে মকারি করা হচ্ছে। আরও কয়েকজন মন্ত্রীকে নিয়ে মকারি করা হচ্ছে, যারা প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দৌড়ান। মন্ত্রী বাদ দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছেন প্রধানমন্ত্রীর গাড়ির সামনে। তো আলটিমেটলি কী হলো, রাষ্ট্রপতির মতো একটা গুরুত্বপূর্ণ পদ, সেখানে একটা ত্রিমাত্রিক সমস্যা তৈরি করে প্রধানমন্ত্রী যে কাজগুলো করছেন, সেটা খাল কাটা হোক, সেটা কার্ড বিতরণ করা হোক, সেটা মঞ্চে বক্তব্য দেওয়া হোক, হোয়াট এভার মেবি। এমনকি তিনি যে এই যে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যাচ্ছেন, পুলিশের অনুষ্ঠানে যাচ্ছেন, মিলিটারি অনুষ্ঠানে যাচ্ছেন, বিজিবির অনুষ্ঠানে যাচ্ছেন, আনসারদের অনুষ্ঠানে যাচ্ছেন, সবাই তার মাথায় একটা ক্যাপ পরিয়ে দিচ্ছে, মানে 5 স্টার জেনারেল, 5 তারকা জেনারেল, ফিল্ড মার্শাল জনাব তারেক রহমান। আচ্ছা, আপনি দেখেন তো এরকম 5 স্টার জেনারেল, যেটা শেখ হাসিনাকে এই প্রথম টুপি পরায় দেওয়া হতো, 5 স্টার জেনারেলের পোশাক পরিয়ে দেওয়া হতো, এরকম একটা পোশাক 5 স্টার জেনারেল পোশাক নরেন্দ্র মোদী পরেছেন, ইমরান খান, শাহবাজ শরীফ, কিংবা ধরুন 5 স্টার জেনারেলের এরকম কোনো পোশাক আপনি এই জামানাতে ডোনাল্ড ট্রাম্প পরেছেন, পুতিন পরেছেন, এমনকি কিম এরকম একটা জেনারেলের পোশাক পরে 5টা স্টার লাগানো টুপি মাথায় দিয়ে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম, যাকে বলা হয় পাগল প্রেসিডেন্ট, সেখানেও এই ঘটনা, এই মকারি সেনাবাহিনী করতে সাহস পায়নি। আর এই ঘটনা এখন বাংলাদেশে আনসাররা করছে, পুলিশ করছে, অন্যান্য বাহিনী করছে। ফিল্ড মার্শাল শেখ হাসিনা, তারপরে এখন নতুন ফিল্ড মার্শাল তারেক রহমান। তো বুঝতে পারেন যে এই যে বিষয়গুলো যে হচ্ছে, কেউ কথা বলছেন না, কেউ গুরুত্ব দিচ্ছেন না, আর ডে বাই ডে হাওয়ার মিঠাইগুলো উড়ে যাচ্ছে। আমরা ছোটবেলা হাওয়ার মিঠাই খেতাম না, সেরকম অবস্থা হচ্ছে। আশা করি সরকারের যারা কর্তা ব্যক্তি বিষয়টি দেখবেন, ভাববেন, বুঝবেন এবং চিন্তা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।